হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে তোমরা জেনেছো যে ঋক বৈদিক যুগ ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবার আমরা পড়ব পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগটি ১০০০ বিসি থেকে ৬০০ বিসি, অর্থাৎ এই পরবর্তী বৈদিক যুগ বলতে ঋগ বেদ ছাড়া যে আরো ৩টি বেদ এবং উপনিষদ রচিত বা লেখা হয়েছিল সেই সময়টিতে, যে সময়টি পরবর্তী বৈদিক যুগ বলা হচ্ছে। তাহলে পরবর্তী বৈদিক যুগ বলতে যে সময়ে ঋগ বেদ ছাড়া সাম, যজু এবং অথর্ব এই ৩টি বেদ এবং উপনিষদগুলি লেখা হয়েছিল, সেই সময়টি হলো পরবর্তী বৈদিক যুগ, যার সময়কাল ১০০০ থেকে ৬০০ বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট পর্যন্ত ধরা হয়েছে। এই পরবর্তী বৈদিক যুগ ধীরে ধীরে সমাজে অনেক পরিবর্তন এনেছিল। এই পরবর্তী বৈদিক যুগের সময়, তাহলে আমরা এটি জানি যে বিন্ধ্য পর্বত ভারতের ঠিক মাঝখান ধরে অবস্থিত এবং এই বিন্ধ্য পর্বতটি ভারতের যে অঞ্চলে অবস্থিত ঠিক তার উত্তর দিকের অঞ্চলটি আর্যাবর্ত বা নর্দার্ন ইন্ডিয়া এবং দক্ষিণ দিকের যে অঞ্চলটি সেটি হবে দক্ষিণাপদ বা সাউথার্ন ইন্ডিয়া এবং মাঝখানে যে অঞ্চলটি থাকবে সেই অঞ্চলটি হলো সেন্ট্রাল ইন্ডিয়া বা মধ্য দেশ। তাহলে বিন্ধ্য পর্বত ভারতকে ৩টি ভাগে ভাগ করেছিল: আর্যাবর্ত, দক্ষিণাপদ এবং মধ্যদেশ। মূলত এই যে বৈদিক বা পরবর্তী বৈদিক যে যুগটি এসেছিল, এই পরবর্তী বৈদিক যুগ মূলত আর্যাবর্তে অনেক বেশি লক্ষ্য করা গিয়েছিল। গঙ্গা যমুনা দোয়াব, এই গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চলটি ছিল এটি মূলত আর্যাবর্ত হিসেবেই পরিচিত ছিল। তাছাড়াও আরো পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বিস্তৃত ছিল, তবে মূলত গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলটি আর্যাবর্ত নামে পরিচিত ছিল। সোসাইটি, সমাজ, এই সময় সমাজ কেমন ছিল? ঋক বৈদিক যুগের সমাজের চেয়ে পরবর্তী বৈদিক যুগের সমাজটি অনেক পরিবর্তিত হয়ে গিয়েছিল। ফোরফোল্ড ডিভিশন অফ সোসাইটি, সমাজে ঋক বৈদিক যুগের মতো পরবর্তী বৈদিক যুগেও সমাজের 4টি ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভাগটি কিন্তু ঋক বৈদিক যুগেও ছিল এবং এটি পরবর্তী বৈদিক যুগে আরো প্রবল আকার বা প্রকট রূপ ধারণ করেছিল। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে সমাজের ডিভিশনগুলো বা ভাগগুলো, এগুলো স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়াও আরো কিছু নতুন নতুন পেশার কারণে আরো কিছু নতুন নতুন শ্রেণীর ভাগ বা সৃষ্টি হতে থাকে। আরো কিছু নতুন নতুন শ্রেণীর সৃষ্টি হওয়ার কারণে আরো নতুন নতুন জাতিরও সৃষ্টি হতে থাকে এবং এই সময় জাতি প্রথাটি ঠিক এমন ভাবে তৈরি হয়েছিল যে পিতা এবং মাতা যদি অসবর্ণ বিবাহ হয়ে থাকে তাহলে তাদের যে গর্ভজাত সন্তান সে পিতা বা মাতার কোনো বর্ণের পরিচয় পেত না, তাকে সম্পূর্ণ একটি নতুন বর্ণে চলে যেতে হতো। এভাবে দেখা গিয়েছে যে অনেক সময় ব্রাহ্মণ কন্যা এবং সেই ব্রাহ্মণ কন্যার সাথে যদি কোনো শূদ্র বিবাহ করত তাহলে সেই ব্রাহ্মণ কন্যা এবং শূদ্র পিতা বা ব্রাহ্মণ মাতা এবং শূদ্র পিতার যে সন্তান, সেই সন্তান ব্রাহ্মণ বা শূদ্র হিসেবে পরিচিত হতো না, সেই সন্তান পরিচিত হতো চণ্ডাল হিসেবে। তাহলে এই অসবর্ণ বিবাহের ফলেও একটি নতুন শ্রেণীর সৃষ্টি হতে থাকলো এবং এই যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হতে থাকলো, এই শ্রেণী বৈষম্যের কারণে ব্রাহ্মণরা সমাজে আরো 3টি শ্রেণীর থেকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দাবি করতে থাকলো। ফলে ক্ষত্রিয়রা, তারা যেহেতু রাজা বা শাসক শ্রেণীর, তারাও এই 3টি শ্রেণীর থেকে আরো বেশি মর্যাদা চাইতে থাকলো। ফলে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে একটা মূল্যমান্য চলতে থাকলো। ঠিক তেমন বৈশ্য এবং শূদ্র এরা
যেহেতু সমাজের বাদ পড়ে যাওয়া শ্রেণী বা পিছিয়ে পড়া শ্রেণী, সেই হেতু এই বৈশ্য এবং শূদ্ররা পরস্পরের কাছে আসতে থাকলো, অর্থাৎ এই বৈশ্য এবং শূদ্ররা একত্রিত হতে থাকলো এবং এই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে শুরু করলো, অর্থাৎ এদের মতামত এদের বিরুদ্ধে যেতে শুরু করলো। এই সমস্ত কারণে, মূলত এই জাতি বৈষম্যের কারণে কিন্তু এর পরবর্তী সময় এই জাতি প্রথার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, যেটি আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে জানব। এই সময় যত নতুন নতুন পেশা সৃষ্টি হয়েছিল, তত নতুন নতুন শ্রেণীরও সৃষ্টি হয়েছিল। এছাড়া সমাজে মানুষের জীবনকেও চারটি ভাগ করা হয়েছিল বা আশ্রম সিস্টেম এই সময় তৈরি হয়েছিল। এই আশ্রম সিস্টেম বলতে মানুষের জীবনকে, সম্পূর্ণ জীবনকে চারটি ভাগে ভাগ করা হতো। প্রথমটি হলো ব্রহ্মচার্য। এই ব্রহ্মচার্য জীবনটি 25 বছর পর্যন্ত পালন করতে হতো, অর্থাৎ এই ব্রহ্মচার্য জীবন যখন পালন করা হতো তখন মূলত সে শিক্ষা গ্রহণ ছিল তার সর্বপ্রধান উদ্দেশ্য। এবং এরপর গৃহস্থ বা গ্রাহস্থ, এই গৃহস্থ বা গ্রাহস্থ জীবনটি শুরু হতো 25 বছরের পর থেকে 50 বছর পর্যন্ত চলতো, এবং এখানে সংসার ধর্ম সবকিছু পালন করত। এরপর আসতো বানপ্রস্থ। এই বানপ্রস্থ সময়ে সে সংসারের মায়া ত্যাগ করতে শুরু করলো এবং ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করতে শুরু করতে, এবং সন্ন্যাস, এই সন্ন্যাস জীবনে সম্পূর্ণ সংসার থেকে সমস্ত বাধা বিচ্ছিন্ন করে জঙ্গলে গিয়ে বা অরণ্যে গিয়ে ঈশ্বরের সাধনায় নিজেকে অর্পণ করে দিত। এই সময়টি ছিল সন্ন্যাস। এই পরবর্তী বৈদিক যুগে আশ্রম সিস্টেমের মধ্যে ব্রহ্মচার্য, গ্রাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই মূলত চারটি স্টেপ বা চারটি ধাপের উপর দিয়ে একটি মানুষের জীবনকে অতিবাহিত করতে হতো। পজিশন অফ ওমেন ডিক্লাইন। এই পরবর্তী বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগের তুলনায় কিন্তু নারীর অবস্থার অনেক অবনতি ঘটেছিল। অর্থাৎ ঋগ বৈদিক যুগে যেমন নারীকে অনেক বেশি মর্যাদা দেওয়া হতো, অনেক ক্ষেত্রে নারী অংশগ্রহণ করতে পারত, শিক্ষার অধিকার ছিল, বিভিন্ন সভা সমাবেশে যাওয়ার অধিকার ছিল, তেমন পরবর্তী বৈদিক যুগে সেই অধিকারগুলিকে ছিনিয়ে নেওয়া হয়। এই পরবর্তী বৈদিক যুগের সময় বাল্য বিবাহ, বহু বিবাহ, একসঙ্গে একটি নারীর একাধিক স্বামীর অস্তিত্ব, বিধবা বিবাহ, পণ প্রথা, এই সমস্ত লক্ষ্য করা শুরু হতে থাকলো। ডটার, যখন কোনো কন্যা জন্মগ্রহণ করত তাকে এই বলে চিহ্নিত করা হতো যে সোর্স অফ মিসরি, অর্থাৎ দুঃখ বা কষ্টের সূচনা। এবং যখন কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত বলা হতো দ্য প্রোটেক্টর অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের শক্তি বা পরিবারের রক্ষক। তাহলে এমন ভাবে নারীদের প্রতি বৈষম্য দেখা যেতে থাকলো এবং শুরু হলো নারীদের অবনতি, অর্থাৎ নারীদের সম্মানেরও অবনতি। যেমন আগের যুগের নারীরা শিক্ষার অধিকার পেত, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলো, এবং আগে তাদের প্রতি নির্বাচনের অধিকার ছিল, পরবর্তী বৈদিক যুগে তা থেকেও বঞ্চিত হলো। ঋগ বৈদিক যুগে যেমন বিবাহের বয়স নির্দিষ্ট ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে বাল্য বিবাহ শুরু হলো। থ্রি ইভিলস, তিনটি খারাপ বস্তু যেটি মৈত্রেয়ী সংহিতাতে রয়েছে, তিনটি খারাপ বস্তু বা তিনটি খারাপ জিনিস, তার মধ্যে লিকুয়ার, ওম্যান এবং ডাইস। তাহলে এই লিকুয়ার, ওম্যান এবং ডাইস অর্থাৎ জুয়া খেলা, নারী এবং সুরা বা মদ, এগুলোই যেমন শ্রেণীতে রাখা হতো তেমন নারীকেও সেই শ্রেণীতে রাখা হতো যে শ্রেণীতে জুয়া বা নেশা করার জায়গা ছিল। তাহলে নারীকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যার সাথে জুয়া খেলা বা নেশা করার তুলনা করা হতো। এবং এই সময় অনুলোম বিবাহ,
অনুলোম বিবাহ হতো। অনুলোম বিবাহ বলতে এমন কোনো বিবাহ যে বিবাহে পুরুষ বা যে পুরুষ থাকবে সেই পুরুষটি উচ্চ বর্ণ থেকে থাকবে এবং মহিলাটি নিম্ন বর্ণ থেকে থাকবে। এই বিবাহর সম্মতি পরবর্তী বৈদিক যুগে ছিল। কিন্তু প্রতিলোম বিবাহ, এই প্রতিলোম বিবাহর ক্ষেত্রে উচ্চ বর্ণের নারী এবং নিম্ন বর্ণের পুরুষ যদি কোনো বিবাহ সম্পন্ন হতো সেই বিবাহটি গণিত হতো প্রতিলোম বিবাহ হিসেবে পরিগণিত হতো। এই প্রতিলোম বিবাহ কিন্তু পরবর্তী বৈদিক যুগে নট পারমিটেড, অর্থাৎ এই প্রতিলোম বিবাহের কোনো অধিকার ছিল না কারোর, অনুলোম বিবাহ হতো এই সময়। পরবর্তী বৈদিক যুগের রাজনীতি বা পলিটি। পরবর্তী বৈদিক যুগে লার্জ কিংডম এবং কিংশিপ বিকেম হেরিডিটারি। পরবর্তী বৈদিক যুগে বড় বড় রাজ্য প্রতিষ্ঠিত হতে থাকলো এবং রাজ্যের যিনি রাজা তিনি যেমন ঋগ বৈদিক যুগে রাজাকে নির্বাচন করা হচ্ছিল, পরবর্তী বৈদিক যুগে আর রাজা নির্বাচন হতেন না, এই রাজা বংশানুক্রমিক হতে শুরু করলো। এবং যখন ছোট ছোট কিছু রাজ্য একসাথে গঠিত হয়ে বড় রাজ্য গঠন করলো, সেই রাজ্যটি মূলত অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো। ঠিক এভাবে কিছু রাজ্য গঠন করা হয়েছিল বা গঠিত হয়েছিল সেই সময়। এর মধ্যে ভরত এবং পুরু এই দুটি গোষ্ঠী মিলিত হয়ে কুরু নামে একটি শক্তিশালী গোষ্ঠী বা শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল। তুর্বাস এবং কিরভির এই দুটি গোষ্ঠী মিলিত হয়ে পাঞ্চাল নামেও একটি শক্তিশালী গোষ্ঠী বা রাজ্য গঠন করেছিল। এভাবে বিভিন্ন উপজাতির মধ্যে মিলনের বিভিন্ন গোষ্ঠী গড়ে উঠতে থাকলো। ঠিক এভাবে কাশী, কৌশল, বিদেহ, মথুরা প্রভৃতি রাজ্য প্রতিষ্ঠিত হতে থাকলো। অ্যাসেম্বলি লস্ট ইটস ইম্পর্টেন্স। এই সময়ে সভা বা সমিতি তাদের গুরুত্ব হারাতে থাকে। যেমন ঋগ বৈদিক যুগে সভা এবং সমিতির প্রবল গুরুত্ব ছিল এবং সেই সভা এবং সমিতির রাজাকে নির্বাচন করত, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেই সভা এবং সমিতিরই অস্তিত্ব বিপন্ন হতে শুরু করে এবং রয়্যাল পাওয়ার ইনক্রিজড, রাজার ক্ষমতা বৃদ্ধি হতে থাকে। তাহলে ঋগ বৈদিক যুগে সভা সমিতির গুরুত্ব অনেক বেশি ছিল এবং সভা সমিতি রাজাকে নির্বাচন করত, আর পরবর্তী বৈদিক যুগে সভা সমিতির অস্তিত্ব বিপন্ন হতে থাকে এবং রাজার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হতে থাকে। women not attended assembly। এই সময় নারীদেরকে আর কোনো সভা বা সমিতিতে যোগ দিতে দেওয়া হচ্ছিল না। তাহলে নারীরা এই সমস্ত সংগঠন থেকে তাদেরকে দূরে রাখতে শুরু হলো। রাষ্ট্র ইনক্লুডিং টেরিটরি। আগে যেমন রাষ্ট্র বলতে একটি সংগঠন বা একটি গোষ্ঠীকে বোঝানো হতো, কিন্তু এই সময়ে রাষ্ট্র বলতে একটি অঞ্চলকে বোঝানো হচ্ছে, টেরিটরি একটি এলাকাকে বোঝানো হচ্ছে, যে এই বৃহৎ এলাকাটি হলো কুরু রাষ্ট্র বা এই বৃহৎ এলাকাটি হলো পাঞ্চাল রাষ্ট্র। তাহলে এর আগে যেমন রাষ্ট্র বলতে বোঝানো হতো একটি গোষ্ঠী, এই পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে টেরিটরি অর্থাৎ এলাকা। ডিভাইন অরিজিন অফ কিংশিপ, এবং রাজাকে বলা হচ্ছে যে রাজা হলেন সাক্ষাৎ ঈশ্বরের প্রতিনিধি। তৈতরীয় ব্রাহ্মণ থেকে এটি জানা যায় যে এই সময় রাজাকে স্বয়ং ব্রহ্মার প্রতিনিধি বা প্রতিরূপ হিসেবে মানা হতো। তাহলে রাজা ধীরে ধীরে অনেক শক্তিশালী তো হয়ে উঠছিলেন, তার সাথে সাথে নিজেকে ঈশ্বরের প্রতিচ্ছবি বা প্রতিরূপ হিসেবেও প্রমাণ করতে চাচ্ছিলেন। 12 রত্নিন্স, এবং এই সময় রাজা 12টি রত্নিন্সকে নিয়োগ করলেন, এবং যে রত্নিন্সদের কথা শতপথ ব্রাহ্মণে রয়েছে। এই 12 জন রত্নিন্স হলেন পুরোহিত। তাহলে পুরোহিত একটি রত্নিন, যার কাজ ছিল পূজা অর্চনা করা। মহিষী একজন রত্নিন, এই মহিষী হলেন প্রধান রানী। যুবরাজ বা যুবরাজ তিনি হলেন
যুবরাজ বা রাজার পুত্র, সুত বা সারথি। এই সুত বা সারথীরা হলেন রথ চালক। ভাগতুক, এই ভাগতুকরা হলেন ট্যাক্স কালেক্টর বা যারা ট্যাক্স সংগ্রহ করে বা রাজস্ব সংগ্রহকারী। অক্ষভাব, অক্ষভাবরা হলেন অ্যাকাউন্টেন্ট, তিনি হিসাব যারা রক্ষণ করতেন। এবং পালাগালা, পালাগালারা ফ্রেন্ড অফ কিং, রাজার মিত্র হতেন। গোভিকার্টা, এই গোভিকার্টারা হলেন হেড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট। তাহলে গোভিকার্টারা হলেন হেড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট। সেনানি, সেনাপ্রধান। গ্রামনি, হেড অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের প্রধান। খাত্রী, গেটম্যান অর্থাৎ দারোয়ান। সংগ্রহী, সংগ্রহী হলেন ট্রেজার বা সংগ্রহ যিনি করেন। এই 12 জন রত্নিনকে নিয়োগ করতেন রাজা এবং সমস্ত রাজার ইচ্ছা অনুসারে নিয়োগটি হতো। সিরিয়াস ক্রাইম, এই সময়ে যে গুরুত্বপূর্ণ ক্রাইমগুলো বা অপরাধগুলো চিহ্নিত করা হয়েছিল সেগুলি হলো কিলিং অফ অ্যান এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ হত্যা করা। হোমিসাইড, মানুষকে মেরে দেওয়া বা হত্যা করা। মার্ডার অফ ব্রাহ্মণ। স্টিলিং অফ গোল্ড, ব্রহ্ম হত্যা বা ব্রাহ্মণকে হত্যা করা। সোনা বা স্বর্ণ চুরি করা। ড্রিঙ্কিং, সুরা, মদ বা সুরা পান করা। ট্রেজন ওয়াজ এ ক্যাপিটাল অফেন্সেস, এবং দেশদ্রোহিতা করা। এই সমস্তগুলোকে খুব গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে রাখা হয়েছিল। তাহলে ভ্রূণ হত্যা করা, মানুষকে হত্যা করা, ব্রাহ্মণ হত্যা করা, সোনা চুরি করা এবং নেশা করা বা ড্রিঙ্ক করা এবং দেশ বা রাজ্যের বিরোধিতা করা বা দেশদ্রোহিতা করা, এগুলি ছিল গুরুত্বপূর্ণ অপরাধ। এছাড়াও অনেক অপরাধ ছিল যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এগুলি। এরপর আমরা আসবো ইকোনমি। ইকোনমি, এই পরবর্তী বৈদিক যুগের ইকোনমি মূলত চাষবাসের উপরই ভিত্তি করত এবং কিছু কিছু ক্ষেত্রে পশুপালন তো ছিলই। তাহলে চাষবাসের মধ্যে মূলত হোয়েট, রাইস, বার্লি, বিনস, সিয়াম এগুলি চাষ করা হতো। গম, চাল, বার্লি, বিনস এগুলি চাষ করা হতো। চাষবাসের মধ্যে মূলত এগুলি চাষ করা হতো। নিউ অকুপেশনাল গ্রুপ, এবং আগেই বলেছি যে বিভিন্ন নতুন নতুন পেশা সৃষ্টি হতে থাকলো। এই নতুন নতুন যে পেশাগুলো সৃষ্টি হলো সেগুলির মধ্যে ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী, ওয়াশারম্যান ধোপা, ডায়ার্স, ডোর কিপার্স, ফুটম্যান, এই সমস্ত নতুন নতুন অকুপেশন বা পেশার সৃষ্টি হতে থাকলো। এবং এই নতুন নতুন পেশাগুলি ছিল কিন্তু সম্পূর্ণ বংশানুক্রমিক, অর্থাৎ একজন ফিশারম্যান এবং তার পুত্রও ফিশারম্যান হবে, অর্থাৎ মৎস্যজীবী তার পুত্রও মৎস্যজীবী হবে, তার পুত্রও মৎস্যজীবী হবে। ঠিক এভাবে সমাজের চলতে শুরু করলো। এবং এই সময়ের মানুষ টিন, সিলভার, আয়রন, লোহা, সিলভার, টিন এই সমস্ত সম্পর্কে জানতো। মার্চেন্ট ওয়্যার অর্গানাইজড, এই সময় কিন্তু যে সমস্ত ব্যবসা বাণিজ্য হতো সেই সমস্ত ব্যবসা বাণিজ্য গুলো করার জন্য একটি সংগঠন ছিল, যে সংগঠনটি গিল্ড নামে পরিচিত ছিল। আমরা জানি পরবর্তী বৈদিক যুগে ব্যবসায়িক সংগঠন হিসেবে গিল্ড অনেক বেশি শক্তিশালী ছিল। এমনকি এই গিল্ড এতটাই যে শক্তিশালী ছিল যারা সরাসরি রাজার সাথে যোগাযোগ করতে পারে। গন্স, গন্স ছিল কর্পোরেশন অর্থাৎ সংগঠন বা সংস্থা। এবং শ্রেষ্ঠিন, এই শ্রেষ্ঠিন ছিল এল্ডার্সম্যান অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত একটি সংস্থা। তাহলে এই গিল্ডের আন্ডারে গন্স এবং শ্রেষ্ঠিনস গুলো থাকতো এবং এই গিল্ড ছিল অনেক বেশি শক্তিশালী। মূলত এই গিল্ডের দ্বারা সমগ্র ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম এটুকুতে যদি কারো কোনো ডাউটস থাকে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। Thank you for watching this video.